সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা আমাদের সেকেন্ড লেকচার, আর এখানে আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কী হবে, এবং এর আগে আমরা কি দেখব না অর্গানিক কম্পাউন্ডের যে ক্লাসিফিকেশনস অফ অর্গানিক কম্পাউন্ড এই পার্টটা নিয়ে, আর এবং তার লাস্টের পার্টে আমরা কি আলোচনা করব না তার রিলেটেড যে এমসিকিউ কোশ্চেন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা মনে রাখবে এটা আমাদের লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 1 গিয়ে তোমরা দেখো, তাহলে তোমরা অনেকগুলো পার্ট তোমরা বুঝতে পারবে। লেকচার নাম্বার 1-এ আমরা কি কি কভার করেছি না, লেকচার নাম্বার 1-এ আমরা প্রথম টপিক যেটা কভার করেছিলাম কি না কার্বন, যে কম্পাউন্ড কার্বন কন্টেনিং কম্পাউন্ড যেগুলোকে আমরা বলি অর্গানিক কম্পাউন্ড, কখন কার্বন কন্টেনিং কম্পাউন্ড না কার্বন থাকলেও সেটা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড কখন হয়, কোন কোন কম্পাউন্ডগুলো হয় কার্বন থাকলেও সেটা কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে অজৈব যৌগ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আবার কি আলোচনা করেছিলাম না ইম্পর্টেন্স অফ অর্গানিক কেমিস্ট্রি। 10টার মতো আমি এক্সাম্পল দিয়েছিলাম, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে কিভাবে অর্গানিক কেমিস্ট্রি ইউজ করা হয়। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি না কার্বনের কেটিনেশন প্রপার্টি। কেটিনেশন প্রপার্টি না কেটিনেশন প্রপার্টি সম্বন্ধে এটা তোমাদের জানা দরকার, কারণ আমরা যখন দেখা যাবে কি না একটা কার্বনের সাথে আর একটা কার্বন জুড়ে যাওয়ার যে টেন্ডেন্সি তাকে আমরা কি বলি না কেটিনেশন প্রপার্টি। মনে করো এই যে এখানে একটা কার্বন থাকছে, এই কার্বনের সাথে এই কার্বন এই যে জুড়ে যাচ্ছে, এই জুড়ে যাওয়ার টেন্ডেন্সি 1 2 3 4 5 6, এটাকে বলে আমরা কি না কেটিনেশন প্রপার্টি। না কার্বনের সাথে আরেকটা কার্বন জুড়ে যাচ্ছে, বা কার্বনের সাথে কার্বন জুড়ে যদি সাইক্লিক বা এলিফ্যাটিক চেইন তৈরি করে, এটা কি একটা সাইক্লিক চেইন। এটা এটা কি কি জন্য তো কি জন্য তৈরি করে না কার্বনের কেটিনেশন প্রপার্টি আছে বলেই কার্বন এটা তৈরি করতে পারে। ঠিক আছে, এরপরে কি রয়েছে না যে আমাদের কার্বনের যে চতুর্যোজ্যতা মানে হচ্ছে কার্বনের ভ্যালেন্সি। সো কার্বনের ভ্যালেন্সি যখন দেখবো তখন কার্বনের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1 2px, মানে হচ্ছে কি বাইরের যে ইলেকট্রন দুটো আছে তার মানে কার্বনের যোজ্যতা 2 হওয়া উচিত, কিন্তু কার্বনের চতুর্যোজ্যতা মানে কার্বনের যোজ্যতা 4 কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এটা যখন এক্সাইটেড স্টেটে হয়ে যায় তখন এইখানে যে 2s2 রয়েছে সেই 2s2 একটা ইলেকট্রন কি করে না এই যে 2s2 রয়েছে এখানের একটা ইলেকট্রন এখানে জাম্প করে, সেই জাম্প করার পরে কি হয়ে যায় না 1s2 2s1 2px1 2p 2py1 অ্যান্ড 2pz1। তাহলে এই যে দেখো যে 4 ভ্যালেন্সি তখন আউটার মোস্ট ইলেকট্রন সেল তখন কটা হচ্ছে 4, এই জন্য কার্বন কি না চতুর্যোজ্যতা শো করে। তারপরে আমরা আরো আলোচনা কি করেছিলাম না কার্বনের হাইব্রিডাইজেশন। কার্বনের হাইব্রিডাইজেশন বলতে কার্বনের সংকরায়ন, মানে কার্বন কখন sp হাইব্রিডাইজেশন হয়, কখন sp2 হাইব্রিডাইজেশন হয়, কখন sp3 হাইব্রিডাইজেশন হয়। আর হাইব্রিডাইজেশন নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন সেখানে দেখেছি যে তার বন্ড লেন্থ কি, বন্ড লেন্থ হলে বন্ড স্ট্রেংথ কি, বন্ড স্ট্রেংথ হলে তার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কি, পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার কি, সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। আরেকটা পার্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে কি না যখন আমরা এই যে বন্ড যেগুলো লিখি এই বন্ডগুলো ডিফারেন্ট টাইপ বন্ড হয়। কখন হয় কি না ইলেকট্রন ডট, মানে হচ্ছে কার্বনে ধরো এখানে এইটা ইলেকট্রন ডট, এখানে একটা হাইড্রোজেন এটা ইলেকট্রন ডট স্ট্রাকচার, একটা হচ্ছে ডট ডট ক্রস স্ট্রাকচার, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন অ্যান্ড এখানে হাইড্রোজেন। তাহলে এই যে একটা ডট আর একটা ক্রস নিয়ে কি তাকে ডট ক্রস স্ট্রাকচার বলি, কারণ হচ্ছে এইটা দিয়ে কি না CH4 ফরমেশন, CH4। তাহলে এই যখন ডট ক্রস স্ট্রাকচারটা দেখলাম তখন কি এটাকে বলছে কি আমরা না ইলেকট্রন ডট স্ট্রাকচার। তারপরে এই যে CH4 লিখলাম, CH4 মানে হচ্ছে কি না এটা কন্ট্রাস্ট স্ট্রাকচার। আবার যদি CHH এইরকম লিখে দিই CHH, তার মানে কি এটা বন্ড ড্যাশ স্ট্রাকচার, বন্ড স্ট্রাকচার। তারপরে যদি আমরা আরেকটু লিখি না বন্ড বন্ড লেন্থ, মনে করো CH3 লিখলাম, CH3 বা এটাকেই যদি আমি এইভাবে লিখে দিই এখানে একটা CH3 এখানে একটা CH3 চলে আসছে, তার মানে সেটা হচ্ছে কি না বন্ড লাইন স্ট্রাকচার। আবার যদি CH4 কে এখানে কার্বন লিখলাম দিয়ে তারপরে কি করব না এখানে ডট ডট ডট
ও ডট 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 হাইড্রোজেন, এখানে একটা সলিড ওয়েজ হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এইটা যখন হয় তখন তার যে স্ট্রাকচারের ধরন থাকে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল মডেল স্ট্রাকচার। তার মানে কি, এই যে এই সাইডটা কি না ফ্রন্ট সাইড মানে যেদিক থেকে দেখে, আর এটা হচ্ছে কি না ব্যাক সাইড। সো এই স্ট্রাকচারগুলো সম্বন্ধেও কিন্তু আমরা ধারণা দিয়েছি আগের লেকচারে। সো এই পার্টগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট পার্ট। আর একটা পার্ট আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে সিগমা বন্ড ফর্মেশন হয়, কিভাবে পাই বন্ড ফর্মেশন হয়। কখন সাইড ওয়াইজ ওভারল্যাপ যখন হয় তখন পাই বন্ড ফর্মেশন হয়, আর সিগমা বন্ড যখন হেড টু হেড ওভারল্যাপ হয় তখন কি না সিগমা বন্ড ফর্মেশন হয়। সো এরপরে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে কি না ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ড। আর ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানিক কম্পাউন্ড দেখার সময় আমাদেরকে ফার্স্ট জানতে হবে কি না কোন কোন পার্টগুলো অর্গানিক কম্পাউন্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কারণ হচ্ছে কি না ফার্স্ট যদি আমরা দেখি কি না ফার্স্ট হচ্ছে আমাদের কম্পোজিশন। মানে কি না যে কার্বন কম্পাউন্ড থাকে সেই কার্বন কম্পাউন্ড যে থাকে সেই কার্বন কম্পাউন্ড কার সাথে কম্পোজিশন করে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারে। না কার্বন যে অর্গানিক কম্পাউন্ড তৈরি করে সেই অর্গানিক কম্পাউন্ড কিন্তু শুধু কার্বন থাকলে হয় না, সেখানে কিন্তু তোমার কি না কার্বনের সাথে কি হয় না কার্বনের সাথে তোমার যদি হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে যদি অক্সিজেন থাকে, কার্বনের সাথে যদি সালফার থাকে, কার্বনের সাথে যদি হ্যালাইড গ্রুপ থাকে, তখনও কিন্তু কি না সেটা তাদের সাথে ফরমেশন করে একটা জৈব যৌগ গঠন করে। ঠিক আছে। সো তারপরের যে পার্ট রয়েছে কি না কেটিনেশন প্রপার্টি। আমি তোমাদের বললাম যে একটা কার্বন অ্যাটম কম্বাইন উইথ এনাদার কার্বন অ্যাটম টু ফর্ম দ্য লং চেন অর রিং। তারপরে 3 নাম্বার যেটা রয়েছে কি না কন্ডাকশন প্রপার্টি, মানে ব্যাড কন্ডাক্টর হিডেন ইলেকট্রিসিটি। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, কারণ অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে যে কার্বন কন্টেনিং যে কম্পাউন্ড থাকে সেটা কন্ডাক্টিভিটি কতটা শো করে না সেটা ব্যাড কন্ডাক্টর হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। 4 নাম্বার পয়েন্ট কি না কমপ্লেক্সিটি, মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড ফ্রম দ্য কমপ্লেক্সেস। এটা দেখবে তোমাদের ক্ষেত্রে, আমি আবার পরে তোমাদের এক্সাম্পল নিয়ে আসবো, তখন তোমরা বুঝতে পারবে কিভাবে হয়। ঠিক আছে। সো ফিফথ পয়েন্ট কি না ফিফথ পয়েন্ট হচ্ছে কম্বুসিবিলিটি, মানে হচ্ছে মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড আর কম্বিউসিবল রিয়েক্ট উইথ অক্সিজেন। অর্গানিক কম্পাউন্ড মানেই জানবে সেগুলো ফ্লেমেবল হয়, কারণ সেগুলো অক্সিজেনের সাথে তাড়াতাড়ি রিয়েকশন করে ফায়ারে হয়ে যায়। এই জন্য মনে রাখবে যে যে কম্পাউন্ডগুলো কি না কম্বুসিবিলিটি ক্যারেক্টার এর অনেক বেশি রয়েছে। আর 6 নাম্বার রয়েছে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। না অর্গানিক কম্পাউন্ডের যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হয় কম্পারেটিভলি যে ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে তাদের থেকে কিন্তু কম। এই জন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু কম হয় অর্গানিক কম্পাউন্ডের। আর তারপরে কি রয়েছে আইসোমারিজম, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ যে অর্গানিক কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা ইন ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা আর কল্ড আইসোমার। আইসোমার মানে কি হচ্ছে, মনে করো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা কিভাবে আইসোমার ফর্মেশন হয় না এইভাবে ধরো 1 2 3 4 1 2 3 4 5 কতগুলো কার্বন নিয়ে আমি ফরমেশন করেছি 5টা। এখানে যদি আমি হাইড্রোজেন কাউন্ট করি তাহলে কি হবে না এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা কি হাইড্রোজেন হাইড্রোজেন, একটা কি হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে সিমিলারলি হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানেও থাকবে কি না হাইড্রোজেন হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন। টোটাল কতগুলো 3 2 5 2 7 2 9 3 12টা, 12টা হাইড্রোজেন। আর কার্বন কতগুলো না 5 C5H12। ওকে। এই যে C5H12 আর কিভাবে হয় না যদি মনে করো এখানে থাকে, এখানে এখানেও তুমি CH3 লিখে দিলে, 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 তাহলে কি হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো এখানেও কিন্তু কার্বন কতগুলো না কার্বন 12টা, কার্বন এই কার্বন C5H12 হয়ে গেছে, তাহলে এটাও C5H12 হয়ে গেল। আবার যদি তুমি লিখো এইভাবে 1 2 3 আর এখানে যদি একটা বন্ড দিয়ে দাও তাহলে 1 2
3 4 5, দেখো এখানেও 5টা, তাহলে একটা আইসোপেন্টেন, একটা নিওপেন্টেন, মানে এই যে স্ট্রাকচারগুলো হয়, এই স্ট্রাকচারগুলো এক একটার কি আইসোমার। কারণ এখানেও দেখো C5H12, এখানেও দেখো C5H12, তাহলে কি হচ্ছে না স্ট্রাকচারটার আমাদের মলিকুলার ফর্মুলাটা সেম থাকছে, কিন্তু ডিফারেন্ট বন্ডিং কানেক্টিভিটি, মানে বন্ডটা কোনো সময় কি হচ্ছে না সরলরৈখিক হচ্ছে, বন্ডটা কোনো সময় কি ব্রাঞ্চিং হচ্ছে, বন্ডটা কোনো সময় এইভাবে হচ্ছে। সো এই জন্য এর আইসোমারিজম প্রপার্টি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপরে হচ্ছে কি দেখবো আমরা, না এর পরের যে পার্ট সেটা হচ্ছে সলিবিলিটি। মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড যেমন আমরা বলি লাইক ডিজলভ লাইক, কথাটা মনে রাখবেন, মানে পোলার সলভেন্ট পোলার কম্পাউন্ড, পোলার সলভেন্টে সলিউবল, নন পোলার কম্পাউন্ড নন পোলার সলভেন্টে সলিউবল। ঠিক সেই রকম অর্গানিক কম্পাউন্ডগুলো কি বেশিরভাগ ক্ষেত্রেই, মানে মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড ইনসoluble ইন ওয়াটার বাট soluble ইন অর্গানিক সলভেন্ট। অর্গানিক কম্পাউন্ড অর্গানিক সলভেন্টে soluble হবে, ঠিক আছে। কিছু কিছু অর্গানিক সলভেন্ট যেগুলো আমরা ল্যাবরেটরিতে ইউজ করি, কি কি ইউজ করি তোমরা মনে রাখবে, অর্গানিক সলভেন্ট কি কি ইউজ হয়, কারণ তোমরা যখন কোনো রিয়েকশন লিক করবে না, ল্যাবরেটরিতে সিনথেসিস করবে, তখন কিন্তু তোমাদের সলভেন্টের সম্বন্ধে কিছু আইডিয়া থাকা উচিত। যেমন কি, যেমন সলভেন্ট হচ্ছে, তোমরা যদি দেখো যে কি না হেক্সেন, তারপরে হচ্ছে কি না এই হেক্সেন নিলে, এসিএন নিলে মানে এসিটোনাইট্রাইল, সেরকম ভাবে যদি তুমি দেখো কি টলুইন, তারপর হচ্ছে বেনজিন, এগুলো এক একটা সলভেন্ট। বেনজিন, তারপরে তোমার কি বলা হয় না সাইক্লোহেক্সেন, এগুলো আমাদের ডিএমএসও, ডিএমএফ, টিএইচএফ, এগুলো কিন্তু এক একটা সলভেন্ট। ইথাইল এসিটেট, সলভেন্ট, প্রত্যেকটাই কিন্তু সলভেন্ট, এগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয়। অনেক সময় অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এগুলো অ্যাজ এ সলভেন্ট হিসাবে কোনো রিয়েকশন লাগানোর সময়, মানে ধরো একটা প্রোডাক্ট এ থেকে বি পর্যন্ত তুমি প্রোডাক্ট করবে, এ টু যদি বি প্রোডাক্ট করো, ঠিক আছে। সো তুমি একবার কি ইউজ করবে না রিয়েজেন্ট ইউজ করবে, আর একটা কি ইউজ করবে না সলভেন্ট ইউজ করবে। তাহলে রিয়েজেন্ট তো তোমার আসছে, কিন্তু কোন মিডিয়ামে, যে ডাইরেক্টলিও রিয়েকশন কি হয়, হ্যাঁ ডাইরেক্টলিও রিয়েকশন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি না সলভেন্ট দেওয়ার পর, সলভেন্টের মিডিয়াম হচ্ছে কি না সলভেন্ট, সেখানে দিয়ে রিয়েকশন করা হয়। কই যে কোনো একটা সাবস্ট্রেট নিলে, সাবস্ট্রেটে রিয়েজেন্ট দিলে, কি সলভেন্ট চুজ করলে, সিলেকশন অফ সলভেন্ট একটা রিয়েকশন করার জন্য বা কনভার্সন করার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো যে রয়েছে কি না 9 নাম্বার, যে স্টেবিলিটি। মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ড আর লেস স্টেবল, কারণ অর্গানিক কম্পাউন্ড যেগুলো থাকে না, সেগুলো স্টেবল কিন্তু খুব নয়, ওই জন্য তাদেরকে কি করা হয়, অনেক সময় ফ্রিজে রাখা হয়, অনেক সময় ডিফারেন্ট কন্ডিশনে কিন্তু তারা স্টেবল থাকে লং টাইমের জন্য, ঠিক আছে। তারপরে কি রয়েছে মাল্টিপল বন্ড, মানে হচ্ছে কার্বন ক্যান ফর্ম মাল্টিপল বন্ড, লাইক সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড সি ট্রিপল বন্ড সি ফরমেশন করে। তার মানে কি বলবো এখানে, মাল্টিপল বন্ড ফরমেশন করে মানে কি, যখন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এই যে সিঙ্গেল বন্ড, তখন এর হাইব্রিডাইজেশন কি হয়ে যায়, sp3 হয়ে যায়, sp3 হয়ে যায়। যখন ডবল বন্ড থাকে sp2 হয়ে যায়, ট্রিপল বন্ড থাকলে sp হয়ে যায়। মাল্টিপল বন্ড ফরমেশন করে, মাল্টিপল বন্ড ফরমেশন করার জন্য যখন সিঙ্গেল বন্ড থাকে তার ইলেকট্রোনেগেটিভিটিটা কম থাকে, যখন ট্রিপল বন্ড হয় তার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, তার জন্য তার অ্যাসিডিটিটাও কি হয়ে যায়, বেড়ে যায়। তার মানে কি না পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা যদি বাড়ে, তাহলে কি হয়ে যায় না অ্যাসিডিটিটাও বেড়ে যায়। তাহলে এই অ্যাসিডিটি অর্ডারও কিন্তু তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেন আসে। আবার হাইব্রিডাইজেশনের রিলেটেডও তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। আর একটা এখানে লেখা হয় না, মেনশন করা হয়নি, সি ডবল বন্ড সি এইভাবেও কিন্তু এলিন সিস্টেমও কিন্তু এইভাবেও কার্বন কিন্তু বন্ড ফরমেশন করে। আর এর হাইব্রিডাইজেশন কি না, এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp হাইব্রিডাইজেশন, মাঝের যে কার্বনটা, এটাও কিন্তু তোমাদের অনেক সময় কোশ্চেনে আসে, ঠিক আছে। এর পরের যে পার্ট রয়েছে সেটা কি না লিঙ্কেজ, মানে কোভ্যালেন্ট লিঙ্কেজ সাধারণত করে তারা, যে কার্বন যে কন্টেনিং কম্পাউন্ড সেগুলো কোভ্যালেন্ট লিঙ্কেজ হয়। আর তারপর হচ্ছে পলিমারাইজেশন, আন্ডারগোজ পলিমারাইজেশন রিঅ্যাকশন, ইথেন গিভ টু পলিথিন। মানে ইথেন গিভ টু পলিথিন মানে কি বলবো না, কোনো যে আমরা পলিথিন দেখি না,
যে ইথিন ইথিন কিভাবে না CH2 ডবল বন্ড CH2 একে যখন পলিমারাইজেশন রিঅ্যাকশন করা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন তখন কি হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন তখন হয়ে যায় কি না CH2 এক একটা ইউনিট তৈরি করে মনোমার ইউনিট হোল এন তৈরি করে এন নাম্বার অফ যদি ইথিলিন মলিকুল নিয়ে রিঅ্যাকশন করা হয় পলিমারাইজেশন রিঅ্যাকশন তখন এটা সো ইথিন এটা ইথিন হয় এটা ইথিন বলা হয় আর এটাকে বলা হয় ইথিলিন ওকে সো ইথিলিন সো ইথিন থেকে ইথিলিন ফরমেশন করার জন্য বা ইথিলিন টু পলিইথিলিন মানে এন মলিকুল না এই জন্য ইথিন থেকে পলিইথিলিন যখন ফরমেশন করা হয় তখন কিভাবে ফরমেশন করা হয় না এইভাবে ফরমেশন করা হয় কারণ হচ্ছে কি না ইথিলিন ময়রি থেকে পলিথিন যে আমরা বলি সেটা ঠিক এইভাবে পলিমারাইজেশন রিঅ্যাকশনের মধ্যে হয় সেটাও কিন্তু একটা কার্বন কেমিস্ট্রিরই ক্যারেক্টারাইজেশন পার্ট ঠিক আছে এর পরের কি পার্ট না রেট অফ রিঅ্যাকশন ডিপেন্ডিং upon reactivity of compound rate of reaction varies covalent organic reaction are generally slow দেখো আমরা যদি ইনঅর্গানিক রিঅ্যাকশনের কথা দেখি কম্পারেটিভলি যে কোভ্যালেন্ট অর্গানিক কম্পাউন্ডের যে রিঅ্যাকশনগুলো হয় সেই রিঅ্যাকশনগুলো কি হয়ে যায় কি থাকে না স্লো থাকে দেন কি অর্ডার হ্যাভ ক্যারেক্টারিস্টিক অর্ডার লাইক এস্টার এজ এ সুইট স্মেল এমিন এজ এ ফিসি স্মেল আমি তোমাদের দেখাবো কোনগুলোকে এস্টার বলা হয় কোনগুলোকে এমিন বলা হয় সেগুলো নিয়েও কিন্তু তোমাদের দেখাবো এরপর হচ্ছে ফাংশনাল গ্রুপ ইট ইজ এ পার্ট অফ মলিকুল ক্যারেক্টারিস্টিক্স অফ মলিকুল হুইচ লার্জলি ডিটারমাইন প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড ইজ কল্ড ফাংশনাল গ্রুপ লাইক সি ডবল বন্ড OH এটাকে অ্যাসিড বলা হয় CHO মানে অ্যালডিহাইড বলা হয় সেরকম ফাংশনাল গ্রুপ আরও কি কি ফাংশনাল গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানা দরকার কি ফাংশনাল গ্রুপ হয় না ফাংশনাল গ্রুপ হচ্ছে মনে করো অ্যালকোহল এটাকে অ্যালকোহল বলা হয় অ্যালকোহল এটা একটা ফাংশনাল গ্রুপ অ্যালকোহল ওই যে মিথাইল বলি না মিথেনের সঙ্গে যখন একটা হাইড্রোজেন রিপ্লেস OH গ্রুপ তখন সেটা মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল তারপরে অ্যালকোহল বলতে পারি তারপরে অ্যালডিহাইড এই যে আমরা দেখলাম তারপরে কিটোন সি ডবল বন্ড CH3 এটাকে কিটোন বলা হয় মানে অ্যালডিহাইড তারপরে এটা হচ্ছে কিটোন এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে সি ডবল বন্ড OH এটাকে বলা হয় অ্যাসিড তারপরে অ্যাসিড ক্লোরাইড সি ডবল বন্ড OCl মানে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড তারপরে সি ডবল বন্ড ONH2 মানে হচ্ছে অ্যাসিড অ্যামাইড তারপর হচ্ছে CN নাইট্রাইল তারপরে NC আইসোনাইট্রাইল তারপর হচ্ছে NO2 নাইট্রো ONO নাইট্রাইট এইভাবে কিন্তু অনেক কিছু কি তাদের যে গ্রুপ থাকে সেই গ্রুপগুলোকে যেমন এইটা হচ্ছে কি বললাম যে ক্লোরো অ্যাসিডেমাইড সেই রকম ভাবে কি আবার যদি আমরা দেখি অ্যামাইড থাকে তখন সি ডবল বন্ড NH2 এটাকে বলা হয় অ্যাসিডেমাইড সো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ নিয়ে আমি তোমাদের আলোচনা করব মোস্ট অ্যাবাউট কতগুলো ফাংশনাল গ্রুপ আছে না 22 ফাংশনাল গ্রুপ তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে সেই ফাংশনাল গ্রুপগুলো যদি তোমার মনে থাকে তোমরা যখন কোনো নেম রিঅ্যাকশন করবে সেই নেম রিঅ্যাকশনে কিন্তু তোমাদের কোনো প্রবলেম আসবে না ঠিক আছে এর পরের যে পার্ট সেটা কি না হোমোলোগাস এই হোমোলোগাস সিরিজ মানে হচ্ছে কি না যে ক্লাস অফ কম্পাউন্ড সাকসেসিভ মেম্বার ডিফার বাই CH2 গ্রুপ called homologous series and compound is called homologous series like CH4 C2 H6 C3H8 এই homologous সিরিজের যদি আমি বলি মনে করো এটা হচ্ছে কি না CH4 মিথেন এর হায়ার homologous কি হবে না এটা আমি লিখবো কিভাবে CH এখানে H এখানে H এখানে H এই যে CH2 ইউনিটটা আর তারপরের যেটা পার্ট সেই CH2 ইউনিট আর একটা ইউনিট জুড়ে যাবে তার মানে হচ্ছে তার সেটা হায়ার হোমোলোগাস সিরিজ তার মানে কিভাবে লিখছি না CH এটা আমি লিখেছি এটা আমার প্রিভিয়াস এরপরে আমি যে হোমোলোগাস সিরিজটা অ্যাড করব তাহলে কি হবে CHH তাহলে এই CH2 দুটো ইউনিট মানে CH4 মিথেনের হায়ার হোমোলোগাস কি হচ্ছে না ইথেনের হায়ার হোমোলোগাস কি হবে না প্রোপেন হয়ে যাবে এইভাবে
CHH, CHH, দেন CHH, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। তার মানে হচ্ছে কি না এর যে হায়ার হোমোলোগাস সেটা হচ্ছে কি না প্রোপেন। তাহলে মিথেনের হায়ার হোমোলোগাস প্রোপেন মানে কি না CH2 ইউনিট একটা কি আগে যাচ্ছে, তার মানে এদের এদিকে পরস্পর পরস্পরের কি না হোমোলোগাস সিরিজ বলে বা সমগণীয়। ঠিক আছে, বোঝা গেছে না? এর পরের যে আমাদের পার্ট রয়েছে সেই পার্টটা কি না ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড মানে আমরা কিভাবে বলবো না দেখো এখানেও কি রয়েছে না 4টা কার্বন রয়েছে, এখানেও 4টা কার্বন রয়েছে। সো তুমি কি ভাবো থিংস যে 4টা কার্বন 4টা কার্বন 4টা কার্বন মানে হচ্ছে কি না এন বিউটেন, 4টা কার্বন মানে হচ্ছে কি না সাইক্লোবিউটেন। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স কি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের আলোচনা করব নেক্সট ক্লাসে। সেখানে কিন্তু বলবো কিভাবে ক্লাসিফিকেশন করা হয় অর্গানিক কম্পাউন্ডগুলোকে। ঠিক আছে, ওকে, বাই বাই, তোমরা ভালো থাকো। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা ডাইরেক্টলি মেসেজের মধ্যে জানাতে পারো, আমি আছি তোমাদের সাথে সব সময়ের জন্য। ঠিক আছে, ওকে, বাই বাই।